আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকে ক্লাস হচ্ছে মেটেরিয়াল মেডিকেল পেন পিকচার। তা আমাদের 7 দিনে 7 রকম সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। মাঝে আমাদের 4 দিন বন্ধ গেছে। এই 4 দিনের ক্লাসের আমি ভিডিও করে পাঠিয়ে দেবো। 2টো ভিডিও পাঠিয়েছি আর 2টো নোটস পাঠিয়েছি। আগামী দিন বাকি যে 2টো ভিডিও এবং নোটস আছে ওগুলো পাঠিয়ে দেবো। তা আজকে আমাদের অ্যাজ পার রুটিন আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা। আজকে পেন পিকচারে আমরা আলোচনা করব চেলিডোনিয়াম মেজাস নিয়ে। চেলিডোনিয়াম তা চেলিডোনিয়াম সাধারণত আমরা লিভার সংক্রান্ত বিষয়ে ব্যবহার করে থাকি, যদিও হোমিওপ্যাথিক কোনো স্পেসিফিক ওষুধ হয় না। আমাদের একটাই নীতি, একটাই নিয়ম, টোটালিটি অফ সিমটমসের বেসিসে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা এবং রেপাটাইজেশন করে মায়াসিমেটিক সিস্টেমে আমরা চিকিৎসা করে থাকি। তা আমরা চেলিডোনিয়াম, যদিও প্রথমে বললাম যে লিভারের উপরে ভালো ফাংশন আছে, লিভারের ক্ষেত্রে লিভার সংক্রান্ত রোগে আমরা সাধারণত চেলিডোনিয়াম ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের চেলিডোনিয়াম ওইভাবে সিলেকশন করা যাবে না, আমাদের টোটালিটি অফ বেসিসে করতে হবে। তাহলে চেলিডোনিয়াম পেশেন্ট চেহারাটা কেমন হবে? চেলিডোনিয়াম পেশেন্টের চেহারা হবে পার্সনস অফ লাইট কমপ্লেক্সন, বোল্ড, থিন, স্পেয়ার, ইরিটেবল। তাহলে চেলিডোনিয়ামের পেশেন্ট হবে, তার গাত্রবর্ণ হবে খুব সুন্দর, লাইট, হালকা। ব্লন্ড মানে হচ্ছে সুশ্রী, দেখতে সুশ্রী হবে। থিন, রোগা পাতলা চেহারা। আর স্পেয়ার, স্পেয়ার মানে হচ্ছে কৃষক, যাকে আমরা মানে রোগা বলি আর কি। আর তার টেম্পারমেন্ট হবে ইরিটেবল টেম্পারমেন্ট। ইরিটেবল টেম্পারমেন্টের পিছনে কারণটা হচ্ছে আমরা আয়ুর্বেদিক ফিলোসফিতে জানি যে বায়ুপিত্ত কফ ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। আমাদের যেমন সোলাসিফিলিস, সাইকোসিস অ্যান্ড টিউবারকুলোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ, আয়ুর্বেদিতে হচ্ছে বায়ু, পিত্ত অ্যান্ড কফ। তাহলে যাদের কফের প্রাধান্য থাকে, এই পিত্ত প্রাধান্য থাকে, যাদের মধ্যে পিত্ত প্রাধান্য থাকে তাদের মেজাজগুলো একটু খিটখিটে হয়, তাদের মেজাজ একটু করা হয়, ইরিটেবল মেজাজ। তা আমরা শুরুতে বলেছিলাম যে চেলিডোনিয়াম হচ্ছে লিভারের উপরে এর ক্রিয়াটা বেশি। তা লিভারে আমাদের কিছু সিক্রেশন হয়, লিভারের যে বাইল ডাক্ট আছে সেই বাইল ডাক্ট থেকে প্রফিউজ বাইল সিক্রেশন হয়। বাইলসের বাংলা কথা মানে হচ্ছে পিত্ত। এই পিত্ত আধিক্য যাদের থাকে তাদের মেজাজটা একটু কড়া হয়, ইরিটেবল মাইন্ড হয়। তাহলে আমরা এখানে চেলিডোনিয়ামের যেহেতু লিভারের উপরে ফাংশনটা বেশি, তার একটা পিত্ত প্রাধান্য আছে, পিত্তের উপরে তার একটা ক্রিয়া আছে, পিত্ত সংক্রান্ত নানা রকম সমস্যায় আমরা সাধারণত চেলিডোনিয়াম দিয়ে থাকি। তাহলে আমরা আবার শুরু করি যে চেলিডোনিয়াম পেশেন্ট চেহারাটা কেমন হবে? চেহারা হবে পার্সনস অফ লাইট কমপ্লেক্সন, অর্থাৎ দেখতে গাত্রবর্ণ তার থাকবে, যে ব্যক্তি তার গাত্রবর্ণ থাকবে হচ্ছে মানে লাইট,
অর্থাৎ হালকা এবং গাত্রবর্ণ সুশ্রী হবে। ব্লন্ডস মানে হচ্ছে সুশ্রী, থিন মানে হচ্ছে রোগা, আর স্পেয়ার মানে হচ্ছে কৃশ বা রোগা পাতলা আর কি। আর মাইন্ড হবে ইরিটেবল মাইন্ড। সাবজেক্ট টু হেপাটিক, গ্যাস্ট্রিক অ্যান্ড অ্যাবডোমিনাল কমপ্লেন্টস। তাহলে এই সমস্ত চেলোডিনামা রোগীর কি কি কোন কোন অর্গানের উপর ওর ক্রিয়াটা? একটা হচ্ছে হ্যাপাটিক, যেটা শুরুতে বলেছিলাম লিভার সংক্রান্ত যে সমস্যাগুলো সেই সমস্যায়, এবং অ্যাবডোমিনাল কমপ্লেন্টস অর্থাৎ পেট সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলোর ক্ষেত্রে। আর গ্যাস্ট্রিক মানে হচ্ছে অর্থাৎ স্টোমাক থেকে উদ্ভূত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর ক্ষেত্রে। তাহলে এই সমস্যার ক্ষেত্রে আমাদের আরো কিছু মেডিসিন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পডোফাইলাম। এবার হচ্ছে এভরি এজ, সেক্স অ্যান্ড টেম্পারমেন্ট। তাহলে আমরা কিছু কিছু ওষুধ দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, কিছু আমাদের মেডিসিন আছে যেগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, কিছু ওষুধ আছে যেগুলো পুরুষদের ক্ষেত্রে বেশি ব্যবহার্য হয়। তা ছোট বড়। এবার চেলোডিনামের ক্ষেত্রে কিন্তু কোনো এজের বালাই নেই, কোনো সেক্সের বালাই নেই, কোনো টেম্পারমেন্টের বালাই নেই। সমস্ত বয়সের রোগীদের দেওয়া যায়, মেল ফিমেল বোথ রোগীদের দেওয়া যায়, এবং যে কোনো টেম্পারমেন্টের ক্ষেত্রে আমরা এই ওষুধটা দিয়ে থাকি। এবার হচ্ছে চেলোডিনামের একটা রেড লাইন সিমটমস আছে। সেই রেড লাইন সিমটমস বা গাইডিং সিমটমস আমরা যাকে বলি, সেই গাইডিং সিমটম এটা আপনারা, আমি যে নোটগুলো পাঠাই সেই নোটে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যেগুলো রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস কিছু মেনশন করা থাকে। তা চেলোডিনামের ক্ষেত্রে দেখবেন লাল কালিতে ছাপা, অর্থাৎ এটা রেড লাইন সিমটম বা গাইডলাইন সিমটমস। এই সিমটমসগুলো আপনি চেলোডিনামের ক্ষেত্রে পাওয়া যাবে। সেটা হচ্ছে কনস্ট্যান্ট পেন আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলা। স্ক্যাপুলা কাকে বলে? আমাদের পৃষ্ঠদেশে মানে পিঠে যেখানে আমাদের দুটো হাত জয়েন করেছে তার পিছনে একটা ঢাল মতো হাড় আছে, দুই পাশে দুটো ঢাল মতো হাড় আছে, অর্থাৎ পিঠকে সাপোর্ট দিয়ে রেখেছে, ঢালের মতো সাপোর্ট দিয়ে রেখেছে, সেই হাড়টাকে বলা হয় স্ক্যাপুলা। তাহলে এবার হচ্ছে কি লক্ষণটা? কমপ্লেন্টস হচ্ছে কনস্ট্যান্ট পেন, অনবরত যন্ত্রণা। কোথায় যন্ত্রণা? আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলা। আমরা আগেও বলেছি যে চেলোডিনাম হচ্ছে রাইট সাইডের রেমেডি। আমরা এর আগেও ভাগ করে কোনগুলো লেফট সাইডের রেমেডি, কোনগুলো রাইট সাইডের রেমেডি আমরা বিভিন্ন কম্পেয়ারের সময় বলি। তাহলে চেলোডিনাম হচ্ছে রাইট সাইডের রেমেডি, কনস্ট্যান্ট পেন আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা। যে আমাদের স্ক্যাপুলার যে হাড়টা আছে পিঠে ঠিক যেখানে হাতের জয়েন্ট, তার পিছনে যে ঢালের মতো যে হাড়টা, এই হাড়টাকে বলা হয় স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার ডান দিকে স্ক্যাপুলা, তার ভিতরে নিচের অংশে আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল, লোয়ার মানে নিচে এবং ইনার অ্যাঙ্গেল ভিতরের দিকে ডান দিকে, অর্থাৎ
অফ রাইট স্ক্যাপুলা, রাইট স্ক্যাপুলার ডান দিকে একটা কনস্ট্যান্ট পেন হয়। তাহলে কনস্ট্যান্ট পেন হয়, কনস্ট্যান্ট পেন আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলা। রাইট স্ক্যাপুলারতে আমাদের এই কনস্ট্যান্ট যন্ত্রণা দেখা দেয়, সেটা হচ্ছে চেলিডিনামের একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস। তা এই লক্ষণটা আমাদের হোমিওপ্যাথিক আরও অনেক ওষুধের মধ্যে দেখা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যালিকার, মার্কসল, এই সমস্ত দেখা যায়। আন্ডার দি লেফট, এই লক্ষণটা যদি লেফট সাইডে হয় সেই ক্ষেত্রে হচ্ছে চেনোপোডিয়াম স্যাঙ্গুনেরিয়া, সেই ক্ষেত্রে হচ্ছে চেনোপোডিয়াম আর স্যাঙ্গুনেরিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়। ailments brought on the renewed by change of weather, যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় brought on or renewed by change of weather, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো পুনর্নবীকরণ হয় বা আসে। এই লক্ষণগুলো আছে মার্কসলের মধ্যে, যেমন চেলিডিনামের মধ্যেও আছে তেমনি মার্কসলের মধ্যেও আছে। অল লেসেন আফটার ডিনার, সমস্ত লক্ষণগুলো কমে যায় কখন? আফটার ডিনার। ডিনার মানে হচ্ছে আমরা রাতের বেলা যে খাবারটা খাই তাকে বলা হয় ডিনার। তাহলে অল লেসেন আফটার ডিনার, ডিনারের পরে তার এই সমস্ত উপসর্গগুলো কমে যায়। চেলিডিনামের টাং কেমন হবে? চেলিডিনাম টাং দেখে অনেক সময় চেলিডিনামকে চেনা যাবে। টাংটা হবে কোটেড, চেলিডিনাম টাং হবে কোটেড। কেমন কোটেড? থিকলি ইয়েলো, খুব ঘন হলুদ রঙের কোট পড়বে ট্যাঙ্কের মধ্যে, জিভের মধ্যে হলুদ, খুব ঘন হলুদ রঙের মানে যে লেপাবৃত বা যে লেয়ারটা পরে উইথ রেড এজ, সে সঙ্গে তার যে পাশের জিভের যে পাশে সেই জায়গাটা হবে লাল বর্ণের। আমরা বেলোডোনাতে দেখেছি যে বেলোডোনার টাং হচ্ছে লাল, ব্রাইনিয়ার টাং হচ্ছে জিভের অগ্রভাগ লাল, রাষ্ট্রকের টপ অফ দ্য টাং হচ্ছে লাল, আর চেলিডিনামের টাং হচ্ছে জিভের পাশ দিয়ে হচ্ছে লাল। শোয়িং ইমপ্রিন্ট অফ টিথ, আমরা মার্কসলের মধ্যে একটা লক্ষণ দেখি, সেই লক্ষণটা হচ্ছে ইমপ্রেশন অফ দ্য টিথ। টাঙের মধ্যে একটা ইমপ্রেশন অফ দ্য টিথ থাকে। তা এখানেও চেলিডিনামের মধ্যেও একটা শোয়িং ইমপ্রিন্ট অফ টিথ, অর্থাৎ জিভের মধ্যে দাঁতের একটা ছাপ থাকে, ইমপ্রেশন বা ইমপ্রিন্ট থাকে। এই লক্ষণটা আমরা পোডোফিলিয়ামের মধ্যে দেখি। তা পোডোফিলিয়ামের মধ্যে আবার একটা মজার হচ্ছে, সেটা হচ্ছে লার্জ ফ্ল্যাবি উইথ ইমপ্রিন্ট অফ দ্য টিথ। আর এই ইমপ্রিন্ট অফ টিথে আর একটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়, আমরা খানিকক্ষণ আগেও আলোচনা করলাম, সেটা হচ্ছে মার্কসল। চেলিডিনামের ডিজায়ার ফর ভেরি হট ড্রিঙ্কস, চেলিডিনামের একটা রেড লাইন সিমটমসে বলি আর গাইডলাইন সিমটমসে বলি, তার একটা প্রচন্ড রয়েছে, ডিজায়ার ফর ভেরি হট ড্রিঙ্কস। অনেকে আমরা তো চা খাই হট ড্রিঙ্কস, কিন্তু চেলিডিনামের হচ্ছে সেটা অর্ডিনারি হট হলে হবে না, ভেরি হট, সেটা দ্যাট মাস্ট বি ভেরি হট, হট ড্রিঙ্কস, আনলেস
almost boiling stomach will not retain them. তা কি হচ্ছে? unless almost boiling stomach will not retain them, এর লক্ষণটা আছে আর্সেনিক অ্যালবামের মধ্যে আছে। পিরিয়ডিক অরবিটাল নিউরালজিয়া, পিরিয়ডিক অর্থাৎ পর্যায়ক্রমে, অরবিটাল নিউরালজিয়া, অরবিটাল হচ্ছে আমাদের যে স্কাল, মাথায় যে স্কালটা আছে, এই স্কালের মধ্যে যে চোখ, দুটো চোখ থাকে একটা গর্তের মধ্যে। আমরা যখন মাথার খুলিটা দেখি, সেই খুলিটার মধ্যে মানে মুখের সামনে দুপাশে দুটো গর্ত থাকে। এই গর্তের মধ্যে চোখ, যে আমাদের যে চোখ, সেই চোখগুলো থাকে। তা এই গর্তটাকে বলা হয় অরবিটাল। তা অরবিট বা অরবিটাল, এই অরবিটাল একটা পেন হয়। সেই অরবিটাল পেনটা হবে পিরিয়ডিক পেন, পর্যায়ক্রমে পেনটা হয়, এবং দ্যাট পেন মাস্ট বি রাইট সাইডেড। সেই যন্ত্রণাটা রাইট সাইডে, ডান দিকে থাকে, ডান দিকে বেশি দেখা যায়। অরবিটাল নিউরালজিয়া মোস্টলি রাইট সাইডেড। উইথ এক্সেসিভ ল্যাক্রিমেশন, এই যে মাথার চোখের ভিতরে যে যন্ত্রণাটা, এই যন্ত্রণার সঙ্গে আরেকটা জিনিস থাকবে, দ্যাট ইজ এক্সেসিভ ল্যাক্রিমেশন। প্রচুর পরিমাণে চোখ থেকে জল নিঃসরণ হবে, অশ্রু নিঃসরণ হবে। এই অশ্রু নিঃসরণকে আমরা বলি মেডিকেলের টার্মে ল্যাক্রিমেশন। টিয়ার্স ফেয়ারলি গুস আউট, এটা এই লক্ষণটা রাষ্ট্রকের মধ্যে আছে। আমরা চেলোডিনামের মধ্যে একটা জিনিস খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে কনস্টিপেশন। চেলোডিনামের মধ্যে কনস্টিপেশনের একটা প্রবণতা থাকে। আগে আমরা শুরুতেই বলেছিলাম চেলোডিনাম কোন অর্গানের উপর বেশি প্রভাব বিস্তার করে, কোন অর্গান বেশি আক্রান্ত করে। একটা হচ্ছে লিভার, হেপাটিক রিজিন, লিভার, তারপরে হচ্ছে স্টোমাক, অ্যাবডোমেন। অর্থাৎ এই পেট সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো, সেই ক্ষেত্রে আমরা আমাদের চেলোডিনামটা বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে স্বাভাবিকভাবে চেলোডিনামের আরেকটি লক্ষণ আছে, সেটা হচ্ছে কনস্টিপেশন। আমরা প্রথমে বলেছিলাম যে বাইলের উপরে একটা প্রভাব আছে। তাহলে বাইলস যে কিছু ফাংশন আছে, ফিজিওলজিক্যাল কিছু ফাংশন রয়েছে। সেই ফাংশনগুলো হচ্ছে স্টুলকে সে খানিকটা কন্ট্রোল করে। যেহেতু এক্সেসিভ বাইল সিক্রেশনের ফলে একটা কনস্টিপেশন দেখা যায়, তাই সেই কনস্টিপেশন স্টুলটা কেমন হবে? সেই কনস্টিপেশনে চেলোডিনামের স্টুল যেটা হবে, চেলোডিনামের যে স্টুলটা হবে হার্ড রাউন্ড বল লাইক শিপ ডাং, শিপস ডাং। অর্থাৎ তুলনা করার জন্য, বোঝার সুবিধার জন্য বলা হচ্ছে শিপস ডাং। শিপ মানে কথা হচ্ছে ভেড়া, ডাং কথা মানে হচ্ছে বিষ্ঠা বা গোবর। অর্থাৎ ভেড়ার যে বিষ্ঠা, ভেড়ার যে স্টুল, সেই স্টুলের মতো হবে। সেই স্টুলটা কেমন? হার্ড রাউন্ড বল, গোল গোল আকারে, গোলাকৃতি, শক্ত, গুটলে গুটলে মানে স্টুল হবে। এর লক্ষণটা আমাদের হোমিওপ্যাথি আরো কিছু মেডিসিনের মধ্যে আছে,
একটা হচ্ছে ওপিয়াম আর একটা হচ্ছে প্লাম্বাম। তা অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া আর একটা পিকুলার সিমটমস আছে ক্যালোডিনামের মধ্যে, একটা পিকুলার সিমটমস, সেটা হচ্ছে একবার ডায়রিয়া একবার কনস্টিপেশন, একবার ডায়রিয়া একবার কনস্টিপেশন, অর্থাৎ অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন। ক্যালোডিনামের ডায়রিয়া আছে আমরা জানি। তা ক্যালোডিনামের ডায়রিয়াটা কেমন হবে? ক্যালোডিনামের ডায়রিয়া হবে অ্যাট নাইট, স্লিমিং, তারপরে light gray, bright yellowish, brown or white, watery, pasty, involuntary। তাহলে ডায়রিয়াটা, ক্যালোডিনামের ডায়রিয়া আছে, ক্যালোডিনামের ডায়রিয়াটা হবে, তার অ্যাগ্রাভেশনটা হবে অ্যাট নাইট, স্লিমিং, লাইট গ্রে, ব্রাইট ইয়েলোইশ, আর কিরকম? ব্রাউন অর হোয়াইট, ব্রাউন অর হোয়াইট, ওয়াটারি, জলের মতো পাতলা, পেস্টি অর্থাৎ পেস্টের মতো, আর সে সঙ্গে যেটা থাকবে যে ডায়রিয়াটা হবে ইনভলেন্টারি, অসারে তার ডিসচার্জ হয়ে যায়। ক্যালোডিনামের ফেস, forehead, nose, cheek remarkably yellow। আমরা কারো চোখ মুখ যদি হলুদ হয়, কারো গায়ের রং যদি হঠাৎ হলুদ হয়ে যায়, আমরা কি বলি? এই তোর জন্ডিস হয়েছে, বাংলা যাকে বলি আমরা নেবা। তা জন্ডিসের লক্ষণ ফুটে ওঠে। তা ক্যালোডিনামে কিন্তু জন্ডিসের একটা খুব সুন্দর রেমেডি, অর্থাৎ যখন আমরা দেখব তার ফেসটা, তার ফোরহেড, নোজ, তারপরে চেক খুব রিমার্কলি অর্থাৎ খুব পরিষ্কারভাবে যদি দেখা যায় যে ইয়েলো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ক্যালোডিনাম প্রেসক্রাইব করতে পারি। তাহলে ক্যালোডিনামের আরেকটি রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস হচ্ছে ইয়েলো গ্রে কালার অফ দ্য স্কিন, অর্থাৎ গায়ের রং ইয়েলো গ্রে কালার হবে। তা ইয়েলো গ্রে কালার হলে আমরা ক্যালোডিনামের কথা চিন্তা করতে পারি। অফ দ্য পার্ন অফ দ্য হ্যান্ডস, আমাদের হাতের চেটো যদি হলুদ বর্ণে হয়, সেই ক্ষেত্রে ক্যালোডিনামের সাথে আমরা সিপিআর কথাও চিন্তা করতে পারি। হেপাটিক ডিজিজ, হেপাটিক ডিজিজ বলতে লিভার সংক্রান্ত যে রোগগুলো, তাকে বলা হয় হেপাটিক ডিজিজ। তা যেমন হেপাটিক ডিজিজ কি কি আছে? জন্ডিস, পেন ইন রাইট শোল্ডার, জন্ডিস হলে যদি পেশেন্টের রাইট শোল্ডারে তার ব্যথা হয়, তখনই আমরা কিন্তু ক্যালোডিনামের কথা চিন্তা করতে পারি। নিউমোনিয়া অফ দ্য রাইট লাংস, যদি নিউমোনিয়া হয়, সে নিউমোনিয়া যদি রাইট সাইড রাইট লাংসে এফেক্ট করে, সেই ক্ষেত্রে আমরা ক্যালোডিনামের কথা চিন্তা করতে পারি। লিভার কমপ্লিকেটেড বা কমপ্লিকেশনস, স্পাজমোডিক কাফ, কাশির ক্ষেত্রে আমরা ক্যালোডিনাম দিতে পারি। সেই কাশিটা হবে কিরকম? স্পাজমোডিক কাফ, অর্থাৎ আপেক্ষিক বা আক্ষেপযুক্ত যে কাশি, সেই কাশিগুলো। স্মল লাম্প অফ মিউকাস ফ্লাই ফ্রম মাউথ হোয়েন কাফিং। কি হয়? সেখানে একটা খুব মজার সিমটমস আছে। কাশতে কাশতে দেখা গেল
হুট করে একটা দলা মতো বেরিয়ে গেল, কাশতে কাশতে কাশির সঙ্গে হুট করে একটা দলা মতো বেরিয়ে গেল, এটা হচ্ছে চ্যালিডিয়াম কাশির একটা লক্ষণ। অর্থাৎ স্মল লাম্প অফ মিউকাস, মিউকাসের যে লাম্প দলা, সে দলাটা ফ্লাই ফ্রম মাউথ, মুখ থেকে উড়ে চলে যায় হোয়েন কাফিং, যখন সে কাশে, কাশির সময় তার একটা যে শ্লেষ্মা বা মিউকাসের যে দলা, সেটা কাশির সঙ্গে উড়ে চলে যায়। এটা হচ্ছে চ্যালিডিয়াম কাশির একটা লক্ষণ। এই লক্ষণটা আমাদের হোমিওপ্যাথি আরও কিছু ওষুধ আছে, সেই ওষুধের মধ্যে এটা আছে, সেটা হচ্ছে ব্যাগাডিলা, তারপরে ক্যালিকার। এফেক্ট রাইট সাইড মোস্ট, চ্যালিডিয়ামের বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত স্থান হচ্ছে রাইট সাইড। রাইট সাইড, রাইট আই, রাইট লাংস, রাইট hypochondrium and abdomen, right hip and leg, right foot। তাহলে যত অর্গান আছে, যে অর্গানগুলো আমাদের দুটো করে আছে, লেফট অ্যান্ড রাইট, সে অর্গানগুলো চ্যালিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে রাইট সাইডের। রাইট সাইডের হচ্ছে চ্যালিডিয়ামের লক্ষণ। তাহলে কি কি আছে? আমাদের ডান চোখ, রাইট আই, রাইট লাংস, আমাদের যে ফুসফুস, তার ফুসফুসের ডান দিকটা, রাইট হাইপোকন্ড্রিয়াল, হাইপোকন্ড্রিয়াল কথা মানে হচ্ছে আমাদের বুকের যে পাঁজর, অর্থাৎ এই পাঁজরের ডান দিকটা, অ্যান্ড অ্যাবডোমেন, পেটের ডান দিকটা, রাইট হিপ, আমরা যখন বসি আমাদের যে লোয়ার অ্যাবডোমেন, যাকে আমরা পাছা বলি, সে পাছা যে হাড়টার উপর ভর করে বসি সেটা হচ্ছে হিপ বোন। এই রাইট হিপ বোনের আক্রান্ত হয়। অ্যান্ড লেগ, ডান পা, রাইট ফুট, ডান দিকের পায়ের পাতা, এই সমস্ত গুলো হয় কি কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা হয়ে যায়, এগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাহলে বরফের মতো ঠান্ডা হয় কি? রাইট আইস, রাইট লাংস, রাইট হাইপোকন্ড্রিয়াল অ্যান্ড অ্যাবডোমেন, রাইট হিপ অ্যান্ড লেগস, রাইট ফুট কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। লেফট ন্যাচারাল। এবং মজাটা হচ্ছে ডান দিকটা বরফের মতো ঠান্ডা থাকে, কিন্তু এই অর্গানগুলো লেফট সাইডে কিন্তু স্বাভাবিক থাকে। এই যে একটা সাইড, লেফট সাইড স্বাভাবিক থাকলো, রাইট সাইড বরফের মতো ঠান্ডা থাকলো, এইগুলো হচ্ছে আমরা আনকমন পিকুলার সিমটমস বলি। যখন আমার শরীর ঠান্ডা হবে, দুটো জায়গায় দুটো অর্গানই ঠান্ডা হওয়ার কথা, দুটো অর্গান গরম হওয়ার কথা, সেখানে আমাদের লেফট সাইড, লেফট অর্গানগুলো আমার স্বাভাবিক অবস্থায় রয়েছে, অথচ রাইট সাইডটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা একটা আনকমন পিকুলার সিমটমস। আচ্ছা, ওল্ড পুট্রিড স্প্রিডিং আলসার, পুরনো কোনো ক্ষত, আর সেই ক্ষতটা হবে পুট্রিড, অর্থাৎ পচা দুর্গন্ধময় পুঁতিগন্ধময় ক্ষত। স্প্রিডিং আলসার, যে আলসারটা ছড়িয়ে যাচ্ছে, উইথ এ হিস্ট্রি অফ লিভার, অর্থাৎ লিভার ডিসঅর্ডারের কোনো ইতিহাস আছে, সেই ক্ষেত্রে অর অফ এ টিউবারকুলার ডায়াথিসিস। আমরা ডায়াথিসিস কথাটা
অনেকের কাছে নতুন মনে হতে পারে। আমরা এর আগে গতদিন যে আলোচনাগুলো করেছি সেটা হচ্ছে সোরা সিফিলিস সাইকোসিস অ্যান্ড টিউবারকুলার মায়াজম নিয়ে। মায়াজমের সঙ্গে ডায়াথিসিসের একটু পার্থক্য আছে। ডায়াথিসিস কিন্তু মায়াজম নয়। ডায়াথিসিস কথা মানে হচ্ছে প্রবণতা, টেন্ডেন্সি, অর্থাৎ টিউবারকুলার যে টেন্ডেন্সি থাকে তাকে বলা হয় টিউবারকুলার ডায়াথিসিস। চেলোডিয়ামের একটি মারাত্মক লক্ষণ বা কমন লক্ষণ দেখা যায় গলস্টোন। আমরা গলস্টোন হলে অপারেশনের কথা ভাবি, অ্যালোপ্যাথি বা মডার্ন ট্রিটমেন্টে আমরা অপারেশনের কথা ভাবি, বা ডাক্তারবাবুরা, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা গলস্টোন হলে বা কিডনি স্টোন হলে ওরা অপারেশনের কথা বলে বা অপারেশন করে থাকে। কিন্তু জেনে রাখা ভালো যে কোনো ধরনের স্টোন উইদাউট অপারেশনে হোমিওপ্যাথি সম্পূর্ণ কিওর হয়। অনেকে জানা নেই বলে লাখ লাখ টাকা খরচ করে তারা অপারেশন করে এবং নিজের দেহটাকে পঙ্গু করে দেয়। তা আমরা বহু রুগী দেখেছি যে গলস্টোন পিত্ত পাথরি হয়েছে, অর্থাৎ ওই বাইল ডাকের মধ্যে পাথর জমে যায়। তা সেক্ষেত্রে আমাদের চেলোডিনাম একটা বলা যায় অব্যর্থ ওষুধ। যদি টোটালিটি অফ সিমটমসের বেসিসে তাকে চেলোডিনাম দেওয়া যায়, তার অপারেশনের কোনো প্রয়োজন নেই। উইদাউট অপারেশনে সে ফুললি কিওর হয়ে যাবে, এটা নিশ্চিত করে বলা যায়। তাহলে আমরা একটা অদ্ভুত বা মারাত্মক লক্ষণ দেখছি চেলোডিনামে, সেটা হচ্ছে গলস্টোনের উপর তার একটা বিশাল প্রভাব রয়েছে। আর গলস্টোনটা হলে কিরকম হবে, তার কি কি লক্ষণ দেখে আমরা চেলোডিনাম দেব? উইথ এ হিস্ট্রি অফ দি লিভার, আর সে সঙ্গে উইথ পেইন আন্ডার দ্য রাইট শোল্ডার, রাইট শোল্ডার ব্লেড। অর্থাৎ এই গলস্টোনের ক্ষেত্রে, গলস্টোন হলে তো একটা যন্ত্রণা হয়, ব্যথা হয়, তাহলে চেলোডিনামের যে যন্ত্রণাটা হবে উইথ পেইন আন্ডার দ্য রাইট শোল্ডার ব্লেড। আমাদের যে শোল্ডার ব্লেড বলতে আমাদের যে স্ক্যাপুলার নিচের যে অংশটা, সেই অংশটা অর্থাৎ কাঁধের যে অংশটা, সেই ডান দিকের যে অংশটা, সেই অংশটা যন্ত্রণা থাকবে। গলস্টোনের সঙ্গে সেই অংশে একটা যন্ত্রণা থাকবে। টেরিবল অ্যাটাক অফ গলস্টোন কলিক। এই গলস্টোনের ভয়ানক যন্ত্রণা যদি হয়, অর্থাৎ কলিক যদি থাকে, সেক্ষেত্রে আমাদের আরেকটি খুব সুন্দর ওষুধ আছে, কার্ডোমাস। কার্ডোমাস বলে আমাদের একটা ওষুধ আছে, সেই ওষুধটাও এই ক্ষেত্রে প্রযোজ্য। আবারও বলি যে সব কিছু কিন্তু সিদ্ধান্ত নিতে হবে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে। সেই সঙ্গে মাথায় রাখতে হবে সোরা সিফিলিস সাইকোসিস, টিউবারকুলোসিস ডায়াথিসিস বা টিউবারকুলাস মায়াজম। অ্যান্ড আমরা মেডিসিনটা সিলেক্ট করব আমাদের মেটেরিয়াল নলেজকে কাজে লাগিয়ে, রেপাটাইজেশন করে, এভুলেশন অফ সিমটমসের মাধ্যমে। আচ্ছা, আমরা চেলোডিনামের সঙ্গে অন্যান্য ওষুধের যে রিলেশন, সেই রিলেশনটা নিয়ে আলোচনা করি। চেলোডিনাম অ্যান্টিডোট হচ্ছে দ্য অ্যাবুস অফ ব্রাইনিয়া। ব্রাইনিয়া, অতিরিক্ত পরিমাণে ব্রাইনিয়া ব্যবহারের ফলে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে চেলোডিনাম হচ্ছে অ্যান্টিডোটের কাজ করে। স্পেশালি ইন দ্য হেপাটিক কমপ্লিকেশন, অর্থাৎ ব্রাইনিয়ার মধ্যে একটা হেপাটিক সিমটমস আছে। লিভারে ব্রাইনিয়া কিন্তু লিভারের উপর ভালো কাজ করে। সেখানে যদি আমরা ভুল ওষুধ দিয়ে বা অতিরিক্ত মাত্রায় ব্রাইনিয়া দেওয়ার ফলে যদি তার কোনো কুফল দেখা দেয়,
সেই ক্ষেত্রে আমরা মানে ব্রাইনিয়াল অ্যান্টিডোট হিসাবে আমরা চ্যালিডিয়াম ব্যবহার করতে পারি। অন্যান্য ওষুধের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। অ্যাকোনাইটের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, ব্রাইনিয়ার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, লাইকোপোডিয়ামের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, মার্কসলের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, নাক্সভোমের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। সিপিআর সঙ্গে তার সিমিলারিটি আছে, সালফারের সঙ্গে আছে, আর্সেনিক অ্যালবামের সঙ্গে আছে। এই সমস্ত ওষুধের সঙ্গে আমাদের কম্পেয়ার করা যেতে পারে। প্রায় এই সমস্ত ওষুধের সমগোত্রীয় লক্ষণ আমরা পাই। সালফার ফলো ওয়েলস and will often be required to complete the cure। অনেক সময় আমরা চ্যালিডিয়াম দেওয়ার পরে খানিকটা কাজ করার পরে আর কাজ করছে না, এরকম কোনো যদি লক্ষণ আমরা দেখি, তাহলে আমরা সেখানে সেই বাকি কাজটুকু কমপ্লিট করবে সালফার, অর্থাৎ চ্যালিডিয়াম দেওয়ার পরে আমরা সালফার দিতে পারি। এবং সালফার দিলে যে ইনকমপ্লিট যে মানে কিউরের ক্ষেত্রে যে ইনকমপ্লিট অবস্থাটা থাকলো, সেই অবস্থায় ফুললি কিউর করার ক্ষেত্রে সালফার খুব কার্যকরী ভূমিকা নেবে।